বাংলাদেশে আগে অভ্যুত্থান হয়েছে কিন্তু এই ধরনের সরকার হয়নি। কিন্তু এই ধরনের পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য যে ধরনের দক্ষ স্কিলড লোক দরকার সেটা আবার এই সরকারের ঘাটতি আছে। অ্যাজ এ হোল মানুষ সেই স্বস্তিতে নাই, মানুষের দারিদ্রতা যে হারে বেড়েছিল সেটা কমছে না। তুষার, শুরুতে যেটা বলবো যে আপনি নিশ্চয়ই জানেন যে 6 মাস পূর্ণ হলো যে গণ অভ্যুত্থান বাংলাদেশে ঘটে গেল। আপনারা সক্রিয় অংশগ্রহণ করেছেন। আপনাদের ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরও 6 মাস হতে যাচ্ছে। কতটা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলো অন্তর্বর্তীকালীন সরকার? ধন্যবাদ। এ পর্যন্ত 6 মাসের যদি আমি বলি 6 মাসের সরকারের পারফরমেন্স, তাহলে আমাকে বলতে হবে যে সরকার 10-এ 5 কি 6 পাবে আর কি। পুরোপুরি আকাঙ্ক্ষা যেগুলোর কথা আমরা বলি, এটা এত ভয়ঙ্কর একটা জগদ্দল পাথর হয়েছিল যেটা হুট করে হবে না, এটা আমরা বুঝি। কিন্তু হওয়ার জন্য যে দৃশ্যমান কতগুলো মানে আলামত, সেগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। বরং অনেক ধরনের ডিস্টার্বিং এলিমেন্টস মানে সামনে আসে। অনেক সময় অনেকগুলো প্রশ্নবিদ্ধ নিয়োগ দেখা যায়, কিংবা অনেকের ব্যাপারে আগের ফ্যাসিবাদী সংশ্লিষ্টতা তারা নিয়োগ পেয়ে যাচ্ছে। অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে। পুলিশ এখনও রহস্যজনক আচরণ করছে, মানে একদিকে অ্যাক্টিভ না, অন্যদিকে কখনো কখনো তারা ছাত্রদের উপর চড়াও হচ্ছে। কোনো কোনো সময় মামলা, এমন এমন মামলা যেখানে বলা হচ্ছে ছাত্ররাই সন্ত্রাস করেছে ইত্যাদি। প্রশাসনের দৌরাত্ম্য আমরা দেখতে পাচ্ছি মারাত্মক রকমের। মানে প্রশাসনের কারণে, বিশেষত আমলাতন্ত্রের কারণে সরকারের অনেকগুলো কাজ আটকে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে সরকার কাজ করতে চাচ্ছে কিন্তু আমলাতন্ত্রের কারণে পারছে না। কিন্তু সেই ক্ষেত্রে স্ট্রিক্ট অ্যাকশন যেটা বোঝায় সেটা সরকার কোনো একটা কারণে নিতে পারছে না। সরকারের অনেক দুর্বলতা আছে, এগুলো আমরা বলি। তবুও আমরা মনে করি যে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে এটা একটা বিশেষ ধরনের সরকার হয়েছে। এরকম সরকার বাংলাদেশে আগে কখনো হয় নাই। বাংলাদেশে আগে অভ্যুত্থান হয়েছে কিন্তু এই ধরনের সরকার হয় নাই। কিন্তু এই ধরনের পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য যে ধরনের দক্ষ স্কিলড লোক দরকার সেটা আবার এই সরকারের ঘাটতি আছে। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। তবু বাংলাদেশের রাজনৈতিক দল সহ ছাত্রদের শক্তি থেকে সবাই মিলে এই সরকারকে এখনও ক্রিটিক্যালি সমর্থন করে যাচ্ছে। আমরাও আমাদের সমর্থন এখন অব্যাহত আছে, কিন্তু আমরা আমাদের বিভিন্ন সমালোচনা থাকলে আমরা জানাই। যেমন নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি যে নির্বাচন কমিশন কিন্তু যেভাবে ভোটার তালিকা হালনাগাদ করেছে এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। কিংবা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দেওয়ার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল পুরনো আইনে। এইসব নিয়ে আমাদের অনেক অবজারভেশন আছে। তবুও আমরা এই সরকারকে সমর্থন করে গেছি, এখনও করছি। কারণ আমরা মনে করছি যে তার যে লার্জার যে কতগুলো কাজ করার কথা, বৃহত্তর কতগুলো এজেন্ডা আছে, তার মধ্যে সংস্কারের এজেন্ডা আছে, সেগুলোর দিকে সরকার আস্তে আস্তে যাচ্ছে। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও যাচ্ছে সেখানে। রাজনৈতিক দলগুলোকে এনগেজ করছে, ছাত্রদেরকে এনগেজ করছে, এবং সংস্কারের সমস্ত সংস্কার 6টা, গতকালকেই যেমন সরকারের তরফ থেকে ব্রিফিং করা হলো, সেখানে বলা হয়েছে যে 6টা সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেগুলো সমন্বিত করে একটা চার্টারের মতো করা হবে। এবং তারপর কি কি সংস্কার স্বল্পমেয়াদে, কি কি মধ্যমেয়াদে, কি কি দীর্ঘমেয়াদে, সেগুলো সবার সাথে বসে ঠিক করবে। এবং তার মধ্য দিয়ে হচ্ছে আপনার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে সংবিধান প্রশ্নে আমরা কী করব। সংবিধানের একটা সংস্কার বা সংশোধনী করতে হবে, এটা সবাই স্বীকার করছে, সবাই মানছে। বিএনপিরও 62 দফা দেওয়ার আছে, মানে সংবিধান প্রস্তাব তারা দিয়েছে। কিন্তু এটা কী পদ্ধতিতে করবে, কে করবে, এটার ক্ষেত্রে সরকারের তরফ থেকে আমরা তারা বলেছেন যে হয় মানে সংশোধনীগুলোকে আইনে পরিণত করা হবে, অথবা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এটাকে সংবিধানটা প্রণয়ন করা হবে। কিন্তু কোন পদ্ধতিতে করা হবে এটার ব্যাপারে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে যায় নাই, কারণ সকল অংশীদারের সাথে বসা হবে, যেটা তারা আগামী এই মাসের বাকি যে সময়গুলো আছে, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে, এর মধ্যে তারা এটা করতে চায়। তো আমরা দেখতে চাই যে এটা সফলভাবে সরকার করতে পারছে, এবং আমি আশা করব যে রাজনৈতিক দল সহ সবাই তাদেরকে সহযোগিতা করবে। আমাদেরকে একটা সহযোগিতামূলক পরিবেশে ন্যূনতম ঐক্যমত্য তৈরি করতে হবে সংস্কার প্রশ্নে। এবং তারপর ইতিমধ্যেই ডক্টর ইউনূস সাহেব যে সময়কাল উল্লেখ করেছেন, অর্থাৎ আজকে আমি দেখলাম ইলেকশন কমিশনের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। তো এই রোডম্যাপটার মধ্যে আমাদেরকে আরেকটু ধৈর্য ধরে এই সরকারকে, আমি এখনও মনে করি যে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা যায় নাই, তাকে আরও কিছুদিন কোঅপারেট করতে হবে। এরকম একটা অবস্থায় আমরা। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল। আপনার দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারে যে 6 মাস তাদের যে পারফরমেন্স বা যে মানুষের প্রত্যাশা এবং রাজনৈতিক দল হিসেবে আপনাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে? না, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তাকে যদি প্রশ্ন করা হয় তিনি তাকে কত মার্কস দেবেন, উনি নিজেই সরল স্বীকারোক্তিতে বলেছেন যে তাকে কত 3 না 4, আমি জানি না, এরকমই বলেছেন যে এটা দেওয়া যাবে। তো এখন শোনেন, আমাদের মতো দেশ, তৃতীয় বিশ্বের দেশ, এখানে মানুষের যে গণ আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সরকারগুলার মানে সমন্বয় করা এটা খুব ডিফিকাল্ট, বাস্তবতা, এটা সত্য। তবে সরকার চেষ্টা করেছে ক্ষেত্রবিশেষে, আবার ক্ষেত্রবিশেষে সরকারের গঠন, ধরন এবং সরকারের মানে যারা অংশীজন বা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের একটা টিমওয়ার্কের ঘাটতি আমরা দেখেছি, এটা সত্য। মানুষ যেই বিপুল আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে প্রথমে
একটা ইমোশনের মধ্য দিয়ে তাদেরকে বসালো। আমরা দিন শেষে তার প্রত্যক্ষ কোনো বা পরোক্ষ কোনো সুফল ওইভাবে আমরা দেখছি না। আছে, সরকারের সফলতাও আছে। অন্তত একটা সফলতা এটা যে একসময় আমরা এখানে লুণ্ঠন, দুর্নীতি, লুটপাট এই কথাগুলো শুনতাম। অন্তত এখন আমরা আশা করছি যে এই সরকারের মধ্য থেকে আমরা এরকম কোনো খবর এখন পর্যন্ত পাচ্ছি না। হ্যাঁ, দুর্নীতি আছে, এটাও সত্য। এই দুর্নীতি তো একেবারে শেকড়ে প্রবেশ করছে, বাট সরকারের উচ্চ পর্যায় থেকে যে মারাত্মক লেভেলের কোনো দুর্নীতি বা দুর্নীতির এরকম একটা পাচ্ছি না। আরেকটা হলো এই সরকারের বাহিনীগুলা বা রাষ্ট্র মানুষকে প্রকাশ্যে কোথাও নানান ধরনের আন্দোলন হয়েছে, নানান ধরনের প্রতিবন্ধক হয়েছে, কেউ তো মানে মানবাধিকার লঙ্ঘন যেটা আমাদের এখানে প্রতিনিয়ত হয়েছে, রাষ্ট্রই একটা দানব হয়ে গেছিলো, সেই জিনিসটা নাই বা আছে খুব কম। যদিও বিচার বহির্ভূত হত্যা এর মধ্যেও হয়েছে, এর জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছে বা সরকারের পক্ষ থেকে একটা প্রচেষ্টা, আগে যেটাকে একেবারে মানে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল এক সময়ে, সেই জিনিসগুলো নাই। মানুষ মত প্রকাশ করতে পারছে কম আর বেশি, ভালোই উন্মুক্ত হয়ে মত, এই দিকটা নিশ্চয়ই ভালো। আর একটা দিক হলো যে একটা রাষ্ট্র সমাজের বা একটা কল্যাণ রাষ্ট্রের সবচেয়ে বড় বিষয় হলো যে এই মানবাধিকার, এটা একটা যেমন। আর একটা হলো যে মানুষের জীবনমান, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের, আমাদের তৃতীয় বিশ্বের দেশ, দরিদ্র দেশগুলোর সবচেয়ে বড় কথা যে মানুষের জীবনমানটা আপনি কতটুকু স্বস্তিদায়ক করতে পারলেন বা করতে পারলেন না সেটা। আমাদের এখানে ইনফ্লেশন যেটা হয়েছে সারা দুনিয়াতেই হয়েছে, আমাদের এখানে যেটা হয়েছিল সেই ইনফ্লেশনের ন্যূনতম কোনো মানে আমরা লাগাম টানতে পারিনি। এটা হলো বাস্তবতা। আবার ক্ষেত্র বিশেষে বেড়েছেও, কোথাও কোথাও হয়তো কমেও থাকতে পারে কিছু কিছু জায়গায়, কিন্তু অ্যাজ এ হোল মানুষ সেই স্বস্তিতে নাই। মানুষের দারিদ্রতা যে হারে বেড়েছিল সেটা কমছে না। হ্যাঁ, মানুষ কষ্টে আছে। আরেকটা হলো আইন শৃঙ্খলা, নিরাপত্তা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো অনেক ঘাটতি আছে। পুলিশের ইউনিটগুলা বা সরকারের শৃঙ্খলার কাজে নিয়োজিত যারা, তারা একেবারে দায়সারা গোছের কাজ করছেন। তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আনা বা অ্যাক্টিভ করা, সেইগুলো সরকার এখন পর্যন্ত করে উঠতে পারছে বা এরকম না। আর যেটা মানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সেই জায়গাটাও মানে অনেকটা ঘাটতি বা ব্যত্যয় আছে, বা তাদের প্রচেষ্টার বা কর্মতৎপরতার, এই জিনিসগুলোও সত্য, এটাও সত্য আমরা যেটা দেখছি। তো সব মিলিয়ে ভালো আছে, খারাপ আছে অ্যাজ এ হোল, বাট এর চাইতে ভালো আমরা প্রত্যাশা করেছিলাম।